ক্যান্সার আমাদের ইন্ডিয়াতে এখন টপ মোস্ট 3টে ক্যান্সারের জায়গায় চলে এসেছে। আপনারা শুনলে হয়তো আশ্চর্য হবেন, ইন্ডিয়াকে বলা হয় দ্য ক্যাপিটাল অফ দ্য ওরাল ক্যান্সার ইন দ্য ওয়ার্ল্ড। মানে কী হারে ওরাল ক্যান্সার আমাদের ইন্ডিয়াতে বাড়া শুরু করেছে। আজকে আমি আলোচনা করব ওরাল ক্যান্সার কি এবং এর ডায়াগনোসিস কিভাবে করা যায়। আমি ডক্টর জিসি হালদার, ওরাল অনকোপ্যাথোলজিস্ট, আর আপনারা দেখছেন ওডিডিসি, ওরাল ডিজিজ ডিটেকশন সেন্টার। ক্যান্সার হচ্ছে মলিকুলার লেভেলে একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ এবং ওরাল ক্যান্সার এই মাল্টিফ্যাক্টোরিয়ালের সঙ্গে আরও আমাদের কতগুলো লাইফস্টাইল খুব ওতপ্রোতভাবে যুক্ত। যেমন ধরুন, আমাদের টোবাকো এবং টোবাকো রিলেটেড প্রোডাক্ট, বিভিন্ন কাইন্ডের টোবাকো, তার সঙ্গে আছে অ্যালকোহল কনজামশন। আপনি ডেলি আপনার ডায়েটের সঙ্গে নিয়মিত আপনি ফ্রুটস, ফল নিচ্ছেন না এবং গ্রিন ভেজিটেবল নিচ্ছেন না। আপনি কোথাও কোনো কিছুতে কেমিক্যাল এক্সপোজার বা রেডিয়েশন এক্সপোজার নিয়মিত আপনি পেয়ে আসছেন, বা আপনি এমন কোনো ডিজিজে ভুগছেন যেই ডিজিজ আপনার ওভারঅল ইমিউনিটিকে আপনাকে কমিয়ে দিয়েছে। এই ফ্যাক্টরগুলো দেখা গেছে ওরাল ক্যান্সারের সঙ্গে খুব ওতপ্রোতভাবে যুক্ত। প্রথমত আপনাকে এই লাইফস্টাইলগুলোকে চেঞ্জ করতে হবে। তারপরে আপনি কতগুলো সাইন সিমটম আপনার ওরাল ক্যাভিটিতে আপনি প্রতিদিন খেয়াল করুন যে এই সাইন সিমটমগুলো আপনার মুখের মধ্যে দেখা দিচ্ছে কিনা। আপনি যদি আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে পারেন, এবং লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে কিন্তু আপনার আর্লি এজ থেকে। আপনি এরকম নয় আপনি 60 বছর বয়স থেকে আপনি স্মোকিং করা ছেড়ে দিলেন, তাহলে কিন্তু খুব একটা কাজ হবে না। আপনাকে চেঞ্জ করতে হবে লাইফস্টাইল একদম আর্লি এজ থেকে, কিন্তু আপনাকে এর জন্য কিন্তু নিজেকে প্রিপেয়ার করতে হবে। তো এবার আসি, আপনি কি কি সাইন সিমটমগুলো দেখবেন। একটা হচ্ছে আপনি ওরাল ক্যাভিটিতে একটা দেখুন ভিজিবল চেঞ্জ, যেই চেঞ্জটা আপনি নিজের চোখে দেখতে পারছেন। আরেকটা চেঞ্জ দেখুন ফাংশনাল চেঞ্জ, মানে আপনার ওরাল ক্যাভিটি দিয়ে আমরা যে ধরনের কাজগুলো করি, ধরুন আমার কথা বলা, খাওয়া, হ্যাঁ, এই কাজগুলো করতে গিয়ে আমাদের কোনো রকম কোনো চেঞ্জ দেখা দিচ্ছে কিনা। আমি প্রথমে আসি, আপনার ভিজিবল চেঞ্জ আপনি কি কি দেখবেন। এবার ওরাল ক্যাভিটির মধ্যে আপনি দেখুন আপনার কালার, আপনার ইনসাইড দ্য মাউথ, আপনার কোনো অংশের আপনার কোথাও কোনো কালার চেঞ্জ হয়েছে কিনা। হঠাৎ দেখছেন কোনো একটা জায়গার, ওই পার্টিকুলার কোনো একটা জায়গার আপনার কালারটা খুব লালচে হয়ে গেছে, বা সেই জায়গাটা কালারটা সাদা হয়ে গেছে, বা সেই জায়গার কালারটা কালো হয়ে গেছে। যদি এই জিনিসগুলো আপনি যদি দেখতে পান, তাহলে অবশ্যই আপনি এই জিনিসটাকে আপনি নোটিস করবেন। দেখুন এই কালার চেঞ্জের যে পেশেন্টগুলোকে আমি দেখাচ্ছি এখানে, এগুলো কিন্তু সবগুলো কিন্তু আমার ক্লিনিক্সের পেশেন্ট। অর্থাৎ এই রকম ধরনের আপনি কালার দেখুন আপনার মুখে কোনো রকম চেঞ্জ হচ্ছে কিনা। দ্বিতীয়ত বলি এবার আপনার ফাংশনাল চেঞ্জ। আমাদের নর্মাল ওরাল ক্যাভিটি, আপনি এই তিনটে আঙ্গুল দেখুন, হ্যাঁ, এই তিনটে আঙ্গুল আপনি এইরকমভাবে নিয়ে আপনার মুখের মধ্যে আপনি রাখুন। এই তিনটে আঙ্গুল যদি আপনার মুখের মধ্যে ঢুকে যায়, তাহলে এটা হচ্ছে আপনার নর্মাল মাউথ ওপেনিং। যদি এই তিনটে আঙ্গুলের কম আপনার মুখের মধ্যে আপনার ঢোকে, ঠিক আছে, ভার্টিক্যালি আপনি দেবেন, ঠিক আছে, হরাইজন্টালি নয়, ভার্টিক্যালি দেবেন। তো ভার্টিক্যালি দিলে যদি আপনার দেখা যায় আপনার একটা আঙ্গুল ঢুকছে বা দুটো আঙ্গুল ঢুকছে, তাহলে ভাববেন যে আপনার নর্মাল যে মুখের যে ওপেনিং হওয়ার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি কিন্তু আপনার কমে এসছে। দ্বিতীয় আপনি দেখুন যে আপনি খেতে গিয়ে আপনি গলাতে কোথাও কোনো পেন ফিল করছেন কিনা, বা আপনার গলার যে শটটা, সেই শটটা অনেক দিন ধরে গলার শটটা ভেঙে বসে আছে কিনা, বা আপনি নর্মালি যখন জিভ নাড়াচ্ছেন সেই জিভটা আপনার ঠিক ঠিক নড়ছে কিনা, মুভমেন্ট ঠিক হচ্ছে কিনা, এই জিনিসগুলোকে আপনি খেয়াল করুন। দ্বিতীয় হচ্ছে আপনি খেয়াল করুন যে আপনার ওই মুখের মধ্যে কোথাও একটা কোনো ঘা, জেনারেলি নর্মাল যে ঘাগুলো আমাদের ওরাল ক্যাভিটিতে হয় বা আপনার বডির যে কোনো জায়গাতে হয়, সেগুলো কিন্তু সপ্তাহখানেকের মধ্যে কিন্তু ঠিক হয়ে যায় বা সেরে যায়। কিন্তু এমন একটা ঘা দেখছেন মুখের মধ্যে আপনার 3 সপ্তাহ অধিক হয়ে গেছে, সেই ঘাটা কিন্তু আপনার সারছে না, ব্যথা নেই। আমরা এই ভুলটাই বারংবার করি, যেটা আপনারা খুব ভালো করে শুনুন। আমরা ভাবি ব্যথা মানেই সেটা রোগ, তা কিন্তু নয়। ব্যথা নেই, ম্যালিগনেন্সিগুলো, ক্যান্সারগুলো ওরাল ক্যাভিটিতে প্রথম কিন্তু অ্যারাইজ করে উইদাউট এনি পেন। এইটা মাথায় রাখবেন। আমাদের যেহেতু ব্যথা নেই, সেই জন্য কিন্তু আমরা এটাকে নোটিস করি না। এইটাই আমরা সবচেয়ে বড় ভুল করি।
যদি দেখছেন আপনার এরকম একটা ঘা আপনার 3 সপ্তাহ 4 সপ্তাহ অধিক সময় ধরে আপনার থেকে গেছে, তাহলে আপনি সঙ্গে সঙ্গে সেটাকে আপনি আপনার নোটিশের খাতায় আপনি আনুন। তারপরে আপনি দেখুন কোথাও মুখের একটা কোনো অংশে কোনো একটা গ্রোথ কিছু হচ্ছে কিনা, কোনো একটা অংশ উঁচু হয়ে গেছে কিনা, ঠিক আছে, এটা যদি আপনি খেয়াল করেন তাহলে সেটাকেও আপনি আপনার নোটিশে আনুন। এইবার এই জিনিসগুলোকে নোটিশে আনার পরে আপনাকে এর সম্বন্ধে কোন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন সেই ডাক্তারের কাছে আপনাকে ঠিক ডাক্তারের কাছে যেতে হবে। আমি এই কোন ডাক্তারের সঙ্গে আপনি এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবেন বা যাবেন, এটা কোনো একটা পরবর্তী আমি একটা ভিডিওতে আমি এর বিস্তর আমি আলোচনা করব। এই ফাংশনাল চেঞ্জের মধ্যে যেটা আমি বললাম যে আপনার মুখের হাইটটা আস্তে আস্তে আপনার কমে আসবে, সেটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে কি যারা আপনারা গুটখা খান, ঠিক আছে, বা যারা আপনার সুপুরি খান, পানের সঙ্গে সুপুরি খান, তার সঙ্গে জর্দা নেন, ঠিক আছে, মানে টোবাকো নেন, তাদের এই রোগটা খুব বেশি দেখা যায়, যেটাকে বলা হয় ওরাল সাবমিউকাসাল ফাইব্রোসিস, ঠিক আছে। এই পেশেন্টটা এই মুখটা যে ছোট হয়ে যাচ্ছে এটা নিয়ে অত মাথা ব্যথা হয় না। পেশেন্টটা আমাদের কাছে রিপোর্ট করে সে কোনো একটা সময় আসে সে কোনো খাবার খেতে পারে না, ইভেন কি সে জল খেতে গেল তার মুখে প্রচণ্ড জ্বালা শুরু হয়, তার সঙ্গে সঙ্গে তার মাউথ হাইট মানে মুখের ওপেনিংটা তো কমে আসে। অতএব যদি আপনি ফিল করেন যে আপনার মুখে এরকম কোথাও কোনো জ্বালা দেখা দিচ্ছে, কোনো কিছু খেতে গেলে আপনার একটা বার্নিং সেন্সেশন হচ্ছে, তাহলেও কিন্তু আপনাকে এটা নোটিস করতে হবে এবং আপনাকে এর ঠিক ডাক্তারের সঙ্গে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। স্ট্যাটিস্টিক্যাল ডেটা অনুযায়ী আমাদের ইন্ডিয়াতে এখন টোটাল ক্যান্সারের বার্ডেন হচ্ছে আপনার 1.39 মিলিয়ন এবং ওরাল ক্যান্সার তার মধ্যে 8.5%। আমাদের পুরুষদের সবচেয়ে বেশি ক্যান্সার হচ্ছে লাং ক্যান্সার যেটা 10%, তারপরে হচ্ছে আপনার ওরাল ক্যান্সার 8.5%, তারপরে প্রায় 6%-এর কাছাকাছি আমাদের প্রস্টেট ক্যান্সার আমাদের পাওয়া যায়। আর ফিমেলদের মধ্যে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে আপনার 28%, তারপরে আপনার হচ্ছে ইউটেরাস, সার্ভিক্স এবং আপনার ওভারি মিলে সেইটা প্রায় আপনার 20%, তার মানে হয়ে গেল প্রায় 50% কেস হচ্ছে 50% কেস হচ্ছে ফিমেলদের হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যাসোসিয়েটেড আমাদের ক্যান্সার আমাদের হয়। এবার একটা অদ্ভুত জিনিস আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায়, সেটা হচ্ছে কি যে ফিমেলরা বেশি পরিমাণে ক্যান্সারে আক্রান্তিত হয়, সব রকম ক্যান্সার, টোটাল ক্যান্সারের কথা বলছি, ভাইরাস দেখা গেছে যে মৃত্যুর সংখ্যা এখানে মেলদের কিন্তু বেশি। কিন্তু এটা যদি আপনি ওভারঅল ওয়ার্ল্ডের কথা যদি ভাবেন, ওয়ার্ল্ডে এখন প্রায় টোটাল আপনার ক্যান্সারের পেশেন্ট হচ্ছে 2025-এর ডেটা অনুযায়ী প্রায় 19 মিলিয়ন আপনার টোটাল আপনার ক্যান্সারের পেশেন্ট রয়েছে। তার মধ্যে দেখা যায় যে 50% পুরুষ এবং 50% মহিলা এর মধ্যে আক্রান্ত। কিন্তু ইন্ডিয়াতে কিন্তু এই আপনার স্ট্যাটিস্টিক্যাল ডেটাটা কিন্তু ঠিক আবার আলাদা। এইবার দেখুন আমাদের ইন্ডিয়াতে ওরাল ক্যান্সার, পুরুষদের এই ওরাল ক্যান্সার পরিমাণটা ব্যাপক পরিমাণে কিন্তু বাড়া শুরু করছে। মানে আপনি যদি আমি 20 বছর আগেরও যদি ডেটা দেখি, 20 বছর আগেরও কিন্তু আমাদের ডেটা হচ্ছে মেন ক্যান্সার পুরুষদের ছিল সেটা কিন্তু লাং ক্যান্সার। এবার লাং ক্যান্সার কিন্তু দেখা যাচ্ছে যে আগামী কিছুদিনের মধ্যে আমাদের এই ওরাল ক্যান্সার লাং ক্যান্সারকে কিন্তু ছাড়িয়ে যাবে। ক্যাভিটিতে যে ক্যান্সারটা হয় এটাকে বলা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। আমরা ক্যান্সারগুলোকে ক্লাসিফিকেশন করা হয়েছে কী ধরনের সেল, কী ধরনের টিস্যু থেকে এই ক্যান্সারটা অরিজিন হয় তার উপরে ডিপেন্ড করে এটাকে ক্লাসিফিকেশন করা হয়। মূলত আমাদের হচ্ছে এপিথেলিয়াম টিস্যু, মানে আউটার সারফেসে যেটা আমাদের স্কিন, এটাকে এপিথেলিয়াম টিস্যু বলে। এটা আপনাদের যে ভেতরে যে ইন্টেস্টাইন থাকে তার মধ্যেও এপিথেলিয়াম থাকে, এটাও একটা ওয়ান কাইন্ড অফ এপিথেলিয়াম। তো এই এপিথেলিয়াম সেল থেকে যেই ক্যান্সারগুলো অ্যারাইজ করে সেটাকে বলা হচ্ছে কার্সিনোমা। আরেকটা ক্যান্সার অ্যারাইজ করে সেটা হচ্ছে আপনার কানেকটিভ টিস্যু, এপিথেলিয়ামের নিচে যে পার্টগুলো থাকে, ধরুন আপনার নার্ভ থাকে, মাসেল থাকে, ব্লাড ভেসেল থাকে বা আপনার বোন, এরা হচ্ছে সব কানেকটিভ টিস্যু। এখান থেকে যে ক্যান্সারটাকে অ্যারাইজ করে সেটাকে বলা হচ্ছে সার্কোমা। আরেকটা ক্যান্সার হয় যেগুলো আপনার গ্ল্যান্ডুলার টিস্যু, গ্ল্যান্ড, যেমন ধরুন থাইরয়েড, এখান থেকে যে ক্যান্সারটা হয় সেটাকে বলা হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা। মূলত মুখের মধ্যে আমরা যে ক্যান্সারটা পাই সেটা হচ্ছে 95% কেস, 90 থেকে 95% কেস কিন্তু আমাদের হচ্ছে এটা স্কোয়ামাস সেল কার্সিনোমা। মানেই হলো কি যে মুখের যে আপনার ভেতরে যে আমাদের যেই আস্তরণটা, লেয়ারটা রয়েছে যেটাকে বলা মিউকাস মেমব্রেন, দিস ওয়ান কাইন্ড অফ দ্য এপিথেলিয়াম,
ঠিক আছে, সেইখান থেকে যে ক্যান্সারটা অ্যারাইজ করা হয় সেটা থেকে হচ্ছে মূলত সবচেয়ে বেশি ক্যান্সার কিন্তু এখান থেকে অ্যারাইজ করে। তো এইটাকে হচ্ছে আপনার বলে কার্সিনোমা। কিন্তু মুখের মধ্যে আমরা সার্কোমা পাই, মুখের মধ্যে কিন্তু আমরা অ্যাডিনোমাও পাই। ঠিক আছে, সবগুলো ক্যান্সারই কিন্তু আমরা কিন্তু মুখের মধ্যে পাই, কিন্তু সবচেয়ে বেশি যেটা পাই সেটাকে বলা হচ্ছে আপনার কার্সিনোমা। এবার আসি ডায়াগনোসিসের পার্টে। ডায়াগনোসিস হচ্ছে প্রথম ডায়াগনোসিস কিন্তু আপনাকে করতে হবে, মানে ফার্স্ট কাজ হচ্ছে আপনার লাইফস্টাইল চেঞ্জ করা, তারপরে হচ্ছে আপনার নিয়মিত আপনার খেয়াল করা। দেখুন আমাদের মুখ আমরা প্রত্যেক দিনই আমরা দেখি, আয়নাতে আমরা একবার না একবার দাঁড়াই। ঠিক আছে, আমাদের দেহের অন্যান্য অঙ্গ দেখি চাই না দেখি, কিন্তু মুখ আমরা দেখি। এবং ওরাল ক্যাভিটি আমরা কিন্তু এক্সামিন করি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে। আপনি যখন ব্রাশ করেন, আপনি যখন খাবার খান, ঠিক আছে, তখনও কিন্তু আপনার ওরাল ক্যাভিটি কিন্তু একদম এক্সামিন হয়ে যায়, কিন্তু আমরা নোটিস করি না। ওই যে বললাম আমাদের কালার চেঞ্জ হয়েছে কিনা, হ্যাঁ, বা আমাদের ঘাটা রয়েছে কিনা, ঘা আছে কিন্তু তাদের ব্যথা নেই, আমরা জন্য কিন্তু নোটিস করি না। অথবা আপনাকে ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে করতে হবে, আপনাকে যে আমি সাইন সিমটমগুলোর কথা বললাম, যে আপনার ভিজিবল চেঞ্জ বা ফাংশনাল চেঞ্জ, এগুলো আপনি ওরাল ক্যাভিটিতে পাচ্ছেন কিনা। তারপরে আসা হলো যে আমরা ডাক্তারের কাছে গেলাম। ঠিক আছে, আমরা ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার যদি আপনার ক্লিনিক্যাল আই, ফার্স্ট কাজ হচ্ছে সেই ডাক্তারের ক্লিনিক্যাল আই খুব ভালো হতে হবে। ঠিক আছে, আমরা ওরাল ক্যাভিটিতে যে ক্যান্সারগুলোকে ডায়াগনোসিস করি মূলত আমরা চোখে দেখেই আমরা কিন্তু বলে দিতে পারি অনেক ক্ষেত্রে, মানে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে, যে এটা কিন্তু আর নর্মাল জায়গায় নেই, এটা কিন্তু ম্যালিগনেন্সিতে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, এইবার এটা বলার পরে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার সেই ক্লিনিশিয়ানের উপরে, যার ক্লিনিক্যাল আই খুব আপনার ভালো আছে। ঠিক আছে, সেটা কী ধরনের ডাক্তার আমি পরের একটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা আমি করবো, আমি আপনাদেরকে বললামই। এইবার হচ্ছে কি, সেই ডাক্তারবাবু আপনাকে কতগুলো আপনাকে টেস্ট দেবে। ঠিক আছে, রুটিন কতগুলো ব্লাড টেস্ট দিল, বা আপনার ওখানে কতগুলো এক্স-রে দিল, বা আপনার একটা সিটি স্ক্যান দিল, বা আপনার একটা এমআরআই করতে দিল। ঠিক আছে, এর উপরে করার পরে আপনাকে হয়তো ডাক্তারবাবু এবার ফাইনালি যেটা ডায়াগনোসিস হবে সেটা কিন্তু আপনার বায়োপসি। ঠিক আছে, বায়োপসির কথা শুনলে কিন্তু আমরা ভয় পেয়ে যাই। বায়োপসি মানেই আমরা ভাবি যে একটা ক্যান্সার হয়ে গেছে বা কিছু, অ্যাকচুয়ালি কিন্তু তাই নয়। আপনার যে কোনো কাইন্ডের যখন অপারেশন হয়, সেই অপারেশন থেকে যখন আমরা টিস্যু কেটে বাদ দিই, সেই টিস্যুকে ম্যান্ডেটারি, সেই টিস্যুকে কিন্তু আমরা বায়োপসির জন্য কিন্তু আমরা সেন্ড করি। অর্থাৎ বায়োপসি হচ্ছে আপনার একটা রুটিন বেসিসে একটা আপনার টেস্ট। এটা কিন্তু এরকম নয় যে এটা মানে ক্যান্সার হয়ে যাবে, বা এইটা থেকে আপনার এটা বায়োপসি করলে ক্যান্সারটা আপনার সারা শরীরে ছড়িয়ে পড়বে। এটা কিন্তু একদম একটা মিথ, একদম ভুল ধারণা। আমি এই বায়োপসির উপরে আবার একটা ভিডিও করব, যেটাতে আমি এই বায়োপসির ব্যাপারে আমি ডিটেলস আমি আলোচনা করব। তো বায়োপসিতে কিছুই নয়, আপনার ওখান থেকে একটু টিস্যু আমরা কেটে নেওয়া হয়, সেই টিস্যুটাকে আমরা ল্যাবে পাঠাই। সেটা মোটামুটি ধরুন 1-2 সপ্তাহ 3 সপ্তাহের মতন টাইম লাগে বায়োপসি রিপোর্ট আসতে। বায়োপসি রিপোর্ট যতক্ষণ না আসবে, ঠিক আছে, ততক্ষণ কিন্তু আমরা চোখে যাই দেখি না কেন, আমরা কিন্তু এটাকে ক্যান্সার বলে আমরা কিন্তু এটাকে বলতে পারবো না। এবং আপনার যে ট্রিটমেন্ট প্ল্যানিং, আপনার যে অপারেশন হবে, বা আপনার রেডিয়েশন হবে, বা আপনার কেমোথেরাপি হবে, হোয়াট এভার দ্যাট ইয়োর ট্রিটমেন্ট প্ল্যানিং, সেই প্ল্যানিং কিন্তু আপনার টোটাল ডিপেন্ড করছে আপনার বায়োপসি রিপোর্টের ওপরে। অর্থাৎ বায়োপসি রিপোর্ট কিন্তু আপনার খুব মাস্ট। অর্থাৎ আমাদের ডায়াগনোসিসের পার্টে চলে গেল কি, আপনার প্রথমে আপনার এক্সামিন করলাম, তারপরে আপনি ইনভেস্টিগেশন করলাম, তারপরে আমরা যাবো হচ্ছে বায়োপসি। বায়োপসি হওয়ার পরে কিন্তু আপনার ফাইনাল ট্রিটমেন্টটা বা ট্রিটমেন্ট প্ল্যানিংটা কী হবে, সেইটা কিন্তু আপনার নির্ভর করবে এই বায়োপসি রিপোর্টের উপরে। সেটা আপনার অপারেশনের আগে একটা বায়োপসি হয় এবং অপারেশনের পরেও একটা বায়োপসি হয়, এটা পোস্ট অপারেটিভ বায়োপসি বলা হয়। অপারেশনের আগেও একটা বায়োপসি হয়, সেটা দিয়েও একটা ট্রিটমেন্ট প্ল্যানিং আপনার একটা চক আউট করা হয়। এবং আপনার অপারেশনের পরে যখন ফুল অংশটা কেটে আপনার নেওয়া হয়, সেখানে অনেকগুলো স্লাইড, মাল্টিপল স্লাইড আপনার তৈরি হয়। তো সেইখানে আমরা সেটাকে আরও অনেকগুলো জিনিস আপনার ওখানে দেখা হয়, তার উপর আপনার ট্রিটমেন্ট প্ল্যানিংটা ডিপেন্ড করে। এবং আমরা সেগুলো সব দেখেই আমরা বলি পেশেন্টের সার্জারির পরে প্রগনোসিস কতখানি কি হতে পারে, সেটা কিন্তু আপনার এই বায়োপসি রিপোর্টের পরেই আমরা বলতে পারবো। আমার কতগুলো পেশেন্ট আমাকে জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু
বায়োপসি ছাড়া কি কোনো অন্য কোনো রকম পদ্ধতিতে কি আমরা জানতে পারি না যে আমার এই ক্যান্সারটা আছে বা ক্যান্সারটা নেই? দেখুন, এখন পর্যন্ত যতগুলো স্ট্যান্ডার্ড আমাদের ট্রিটমেন্ট প্রসিডিওর আছে বা আপনার যে ইনভেস্টিগেশনগুলো আছে, সেটাতে কিন্তু বায়োপসি কিন্তু আপনার মাস্ট। অর্থাৎ বায়োপসি ছাড়া কিন্তু আমি ফার্দার ট্রিটমেন্টের জন্য, যেটা আমার অপারেশন বলুন, আপনার কেমো বলুন, আপনার রেডিও বলুন, রেডিওথেরাপি বলুন, এইটাতে কিন্তু আমি কিন্তু যেতে পারবো না। অতএব বায়োপসি কিন্তু আপনাকে করতেই হবে। এবার দেখুন, নতুন নতুন টেকনোলজি আসছে, হয়তো আগামী আরও 10-15 বছর বা আরও একটুখানি দিন হয়তো গেলে আমরা অনেক নতুন নতুন টেকনোলজি, এই রিসার্চগুলো কিন্তু হচ্ছে। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই কিন্তু এখানে খুব কাজে লাগানো হচ্ছে, যে খুব আর্লি যাতে কিছু ক্যান্সার বা অনেক রকমের ক্যান্সার যাতে ডিটেক্ট করা যায়। এটাতে একটা এখনো পর্যন্ত যেটা করা যায় বা করা হচ্ছে, সেটা হচ্ছে একটা ব্লাড টেস্ট করা হয়। সেটা হচ্ছে আপনার মাল্টিপল ক্যান্সার আর্লি ডিটেকশন বলে একটা ব্লাড টেস্ট। সেটা হচ্ছে আপনার নর্মাল যেরকম ব্লাড টেস্ট হয়, এইরকমই ব্লাড টেস্টে। এতে তো হচ্ছে কি, আপনার যে ক্যান্সার সেলগুলো, সেই ক্যান্সার সেলগুলো কতগুলো মলিকুল আপনার বডিতে কিন্তু আপনার সিক্রেট করা শুরু করে। সেটা একদম আর্লি স্টেজ থেকেই আপনার শুরু করে। কিন্তু যখন আপনার ক্যান্সারের সাইন সিম্পটম তখনও দেখা যায়নি, তখনই কিন্তু এই মলিকুলগুলো আপনার বডিতে সিক্রেট করা শুরু করে। কিন্তু আমরা এইটা দিয়ে আপনি কনফার্ম ডায়াগনোসিসে কিন্তু আমরা এখনও পৌঁছতে পারি না। আপনি একটা মোটামুটি একটা প্রেডিক্ট করা যেতে পারে, বা এই পেশেন্টগুলোকে আপনি অবজার্ভ করতে পারেন, বা ধরুন যারা এই ধরনের, যে আপনি যে লাইফস্টাইলের কথা বললাম, যে লাইফস্টাইলগুলো আপনার আছে, সেই লাইফস্টাইলগুলো যারা লিড করছে, তারা যখন আপনার 50-60 বছর বয়সের দিকে আপনি আসছেন, তখন গিয়ে আপনি এই কি বলে, আপনি মাল্টি ক্যান্সার আর্লি ডিটেকশন টেস্টটা আপনি করাতে পারেন। মোটামুটি ধরুন 15 থেকে 60-70 হাজার টাকার মতন এই টেস্টটাতে খরচ পড়ে, ঠিক আছে? তাতে আপনি একটা প্রেডিক্ট করা যেতে পারে যে হ্যাঁ, আপনি এই রোগটার থেকে কত পার্সেন্ট আপনি রিস্ক ফ্যাক্টর হতে পারে যে আপনার ম্যালিগন্যান্সিতে কনভার্ট হওয়ার জন্য। দেখুন, আমার এই চ্যানেলটা মূলত কিন্তু এতে কোনো কিছু প্রমোশন করা নেই, প্রমোটেড করা হয় না এই চ্যানেলটাতে, ঠিক আছে? এই চ্যানেলটা মূলত হচ্ছে আচ্ছা, আপনাদের কি বলে, সচেতনতা বাড়াবার জন্য। আপনি যতক্ষণ না সচেতন হবেন, ঠিক আছে, ততক্ষণ কিন্তু আপনি শুধু ক্যান্সার বলেন না, কোনো রোগ থেকেই কিন্তু আপনি নিজেকে মুক্ত করতে পারবেন না। এই সচেতনতা যতক্ষণ আপনার না বাড়বে, ততক্ষণ কিন্তু আপনি ঠিক জায়গায় আপনি যেতে পারবেন। অতএব আপনার ঠিক নলেজ আপনি যখন গেইন করতে পারবেন, তখনই কিন্তু আপনি সচেতন হতে পারবেন। সচেতনতা বাড়লে কিন্তু আপনি রোগ থেকে কিন্তু আপনি নিজেকে কিন্তু মুক্ত করতে পারবেন। অতএব এই সচেতনতা বাড়ার জন্যই আমার এই চ্যানেলটা। যদি আপনার এই ইনফরমেশনগুলো ভালো লাগে, অবশ্যই একটা লাইক করুন, চ্যানেলটাকে শেয়ার করুন। এই ব্যাপারে আরও কিছু জানার জন্য কমেন্ট করুন, আর একটা সাবস্ক্রিপশন করে নিন চ্যানেলটাকে।